বাংলাদেশি পণ্যে ৩৭% শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র। তৈরি পোশাক খাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা। বিমস্টেক সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডের প্রধান উপদেষ্টা। বিকেলে ইয়াং ফোরামের কনফারেন্সে ভাষণ, কাল মোদির সঙ্গে বৈঠক। ৪৪ লাখ মামলার পাহাড় নিয়ে ধুঁকছে বিচার বিভাগ। ৯০,০০০-এর বিপরীতে বিচারক মাত্র একজন। সরকারের আন্তরিকতা চান আইনজীবীরা। এবং ঈদের লম্বা ছুটিতে সোহরাওয়ার্দী হাসপাতালে সেবাদানে ব্যস্ত ডাক্তার নার্স। নগরবাসীর নিরাপত্তায় তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসমিয়া জেরিন। এবার বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সব আমদানির ওপর 10% শুল্ক আরোপ করেছেন। তবে ঘোষণা অনুযায়ী বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক 15% থেকে বাড়িয়ে 37% করা হয়েছে। নতুন করে উচ্চ মাত্রার শুল্ক আরোপে বাংলাদেশের রপ্তানি, বিশেষ করে তৈরি পোশাক খাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টার। মসনদে বসার পর থেকেই ট্রাম্প হুঙ্কার দিচ্ছিলেন তার শুল্ক আরোপ নীতি থেকে বাদ যাবে না কোনো দেশ। অন্য সব দেশের সাথে এবার তিনি শুল্ক আরোপ করলেন বাংলাদেশি পণ্যের ওপরও। বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক 15% থেকে বাড়িয়ে করা হয়েছে 37%, যা এক লাফে বাড়ানো হয়েছে 22%। বুধবার 2 এপ্রিল ওয়াশিংটনের স্থানীয় সময় বিকেল 4টায় হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলন করে নতুন শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। নতুন শুল্ক বৃদ্ধির ফলে বাংলাদেশি পোশাক রপ্তানি ব্যাহত হতে পারে, যা অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। কারণ যুক্তরাষ্ট্রে বছরে বাংলাদেশের রপ্তানি হয় প্রায় 8.4 বিলিয়ন বা $840 কোটি, যা প্রধানত তৈরি পোশাক। গত বছর যুক্তরাষ্ট্রে শুধু তৈরি পোশাক রপ্তানি দাঁড়ায় 7.34 বিলিয়ন বা $734 কোটি। মার্কিন এ শুল্ক আরোপের পরবর্তী পদক্ষেপ কী হবে, এ নিয়ে কিছু পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক আরোপ পুনর্বিবেচনা করছে। জাতীয় রাজস্ব বোর্ড দ্রুত শুল্ক যুক্তিসঙ্গত করার বিকল্পগুলি চিহ্নিত করছে, যা বিষয়টি সমাধানের জন্য প্রয়োজনীয়। বাংলাদেশ ছাড়াও আরও 180টি দেশের ওপর শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। এর মধ্যে ভারতীয় পণ্যের ওপর 26%, চীনের পণ্যের ওপর 34%, পাকিস্তানের ওপর 29% এবং ইউরোপীয় ইউনিয়নের ওপর 20% শুল্ক আরোপ করা হয়েছে। আগামী 5 এপ্রিল থেকে এর শুল্ক কার্যকর হবে বলেও জানান ট্রাম্প। কাজী শাহরিন, মোহনা সংবাদ। বিমস্টেক সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 9টায় প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। স্থানীয় সময় বিকেল 3টায় বিমস্টেক ইয়ুথ জেনারেশন ফোরামের কনফারেন্সে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। এবারে সফরে বিমস্টেক সদস্য রাষ্ট্রগুলোর নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন ডক্টর ইউনূস। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। সম্মেলনের সময় 2টি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন তিনি। 2007 সালে নভেম্বরে নির্বাহী বিভাগ থেকে আলাদা হওয়ার পর মামলার পাহাড় নিয়ে ধুঁকছে বিচার বিভাগ। জমে থাকা 44 লাখেরও বেশি মামলা নিষ্পত্তিতে বারবার তাগাদা দেওয়ার পরও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি পতিত সরকার। দেশে প্রায় 90,000 মামলার বিপরীতে একজন বিচারক, এমন তথ্য দিয়ে আইনজীবীরা বলছেন বিচারক সংখ্যা বাড়ানো এবং অন্তর্বর্তী সরকারের আন্তরিকতা ছাড়া সংকটের উত্তরণ সম্ভব নয়। কাজী পাপুর বিশেষ প্রতিবেদন। तारीख पर तारीख, तारीख पर तारीख, तारीख पर तारीख मिलती रही है, लेकिन इंसाफ नहीं मिला। तारीख पे तारीख, तारीख पे तारीख। ভারতীয় চলচ্চিত্র দামিনী ছবিতে সানি দেওলের এই সংলাপটি বাংলাদেশের হরেন্দ্রনাথ চন্দ্রের সাথে মিলে গেছে। দীর্ঘ 40 বছর আদালতের বারান্দায় ন্যায় বিচারের আশায় ঘুরে বেরিয়েছেন তিনি। সমস্যা নাই, এটা করে হচ্ছে লয়াররা ঘোরায়। লয়াররা যদি কোঅপারেশন করে তাহলে পারে কোর্টে ঠিক বিচার ঠিক মতোই হয়। এই আমার জীবনের অর্ধেকেরও বেশি সময় চলে গেছে রিভিউ কেসে। আমার যে ক্ষতিপূরণের জন্য আমি
আরেকটু আবেদন করব বেশি করে একটু করার জন্যে। আশা করি মাননীয় আদালত সেটা অ্যাকসেপ্ট করবেন। হরেন্দ্রনাথের মতো এমন অনেকেই রয়েছেন যারা বছরের পর পর মামলার ভার বয়ে বেড়াচ্ছেন। আদালতের বারান্দায় ঘুরতে ঘুরতে টকবকে যৌবনে ভর করে বার্ধক্য। মামলা জটের অনেক কারণ, এর মধ্যে অন্যতম রাজনৈতিক হয়রানিমূলক মামলা। আইনজীবীরা বলছেন পান থেকে চুন খসলেই মামলা করার মানসিকতা না ছাড়লে সংকট সমাধান হবে না। 1/3 একটা বোখাস মামলা, ভুয়া মামলা, যেই মামলা চলে না সেই মামলাও আসে। যেমন আপিল হবে না, আপিল 2-3 কোর্ট হেরে গেছে, জানে যে অ্যাপিল কোর্টও হারবে, তারপরে মামলা করে রাখে, ফেলে রাখে। দেশের সিনিয়র সহকারী জজ থেকে শুরু করে জেলা জজ পর্যন্ত বিচারক সংখ্যা কম বেশি 2000। জনসংখ্যার বিচারে বর্তমানে 90,000 মামলার বিপরীতে আছেন মাত্র একজন বিচারক। মামলা জটের এটিও অন্যতম কারণ বলে মনে করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল। কোর্টের সংখ্যা বাড়াইতে হবে। 40 লাখ মামলা ছিল পেন্ডিং, এখন তো অনেক কমে গেছে, অনেক কমে গেছে। আর এই যে যেটা মানে ইন্টারিম অর্ডারটা দেয়, এটা যদি একটু ডিসপোজ অফ মানে ধরেন বেল দিল, সাবমিশন অফ পুলিশ রিপোর্ট, তাইলে আর হচ্ছে না, 2 মাসের জন্য দেয়। আবার কোর্টে এই যে আপনারা মামলা জট দেখেন, যে কজগুলো দেখেন সমানে আসে, হাজার হাজার শত শত মামলা প্রত্যেকটা কোর্টে। এটা কেন? যদি আপনি ইফ ইউ আর স্যাটিসফাইড টু অ্যানালাইজ দ্য পিটিশন অন বেল, তাহলে আপনি দিয়ে দেন ডিসপোজাল অফ দ্য রুল। 18-20 কোটি মানুষের যদি বিচার করতে হয় 2100 সামথিং দেয়া, একজন বিচারকের রেশিওতে পড়ে 96,000। এই 96,000 মানুষের বিচার একজন বিচারকের পক্ষে দিনে 24 ঘন্টা কাজ করলেও সম্ভব নয়। অবিলম্বে লঘু অপরাধে দায়ের হওয়া ফৌজদারি, পারিবারিক বিরোধ এবং ছোটখাটো দেওয়ানি মামলার তালিকা করে আদালতের বাইরে দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। ঈদের ছুটিতেও অসুস্থ মানুষের কল্যাণে নিরন্তর কাজ করে চলেছেন স্বাস্থ্য পেশার সঙ্গে জড়িতরা। রাজধানীর সরোয়ার্দী হাসপাতালে আসা রোগী এবং তাদের স্বজনরা জানালেন ছুটিতে সেবা পেতে তেমন সমস্যা হচ্ছে না। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় লোকবল সংকট থাকলেও রোগীদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা চলছে। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। ছোট্ট শিশুটি জানে না তার কি অসুখ হয়েছে। মায়ের মুখে কাতর দৃষ্টিতে তাকিয়ে শুধুই কেঁদে চলেছে। ঈদের ভিতরে অনেক ভালো ব্যবহার পাইতেছি। অনেকে বলে ডাক্তার থাকবে না, কিন্তু অনেক ভালো। এটা ভালো, আমরা ট্রিটমেন্ট ভালো, চিকিৎসা করাইছে ভালো। আমরা যখন আসছি 2 ঘন্টা আগে ভালোই আমাদের চিকিৎসা করছে। সব ডাক্তারে আছে, সমস্যা নেই, আমাকে ডাক্তার ভালোই দেখছে। টেস্ট করার জন্য মানে জ্বর, সর্দি, বমি এ কারণে। সোহরাওয়ার্দী হাসপাতাল। ঈদের লম্বা ছুটিতে রাজধানীর অন্যতম এই চিকিৎসা কেন্দ্রটিতে শিশুটির মতো অনেকেই ছুটে এসেছেন সেবা নিতে। গোটা দেশ যখন ঈদের আনন্দে উপভোগে মশগুল, তখনও চিকিৎসক ও নার্স সহ একদল স্বাস্থ্যকর্মী অবলীলায় দায়িত্ব পালন করে যাচ্ছেন। তো ঈদের কারণে একটু কম ছিল, কিন্তু এখন যেহেতু ছুটি শেষের দিকে, এখন আবার আজকে থেকে আমাদের আউটডোরও খুলে গেছে, তো আজকে থেকে আবার রোগী পাচ্ছি। কেবল ঈদ নয়, সরকারি যে কোনো ছুটিতে সোহরাওয়ার্দীতে পরিপূর্ণ সেবা দেওয়া হয় বলে জানান হাসপাতালের সহকারী পরিচালক। আমাদের সব লেভেলে প্রফেসর থেকে শুরু করে মেডিকেল অফিসার পর্যন্ত প্রত্যেক ডিপার্টমেন্ট লাইক মেডিসিন, সার্জারি, গাইনি সবাই ছিল এবং সবাই সুন্দরভাবে কাজ করছে। জনবলের কিছুটা সংকট রয়েছে, তারপর সেবাদানে গাফিলতি নেই বলে জানান হাসপাতালের পরিচালক। গত 4 দিনে ঈদের ছুটিতে আমরা মানুষের সেবায় মানে ক্লান্তিহীনভাবে পরিশ্রম করেছে আমাদের ডাক্তারগণ। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে প্রফেসর পর্যন্ত আমাদের পর্যাপ্ত ডক্টর আছেন, কিন্তু কিছু কিছু ডিপার্টমেন্টে পদ সৃষ্টি না হওয়ার কারণে কয়েকটি ডিপার্টমেন্টের একটু প্রবলেম আছে। সোহরাওয়ার্দীর মতো রাজধানীর অন্যান্য সরকারি হাসপাতালেও ঈদের ছুটিতে যতটা সম্ভব চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। ঈদের ছুটিতে ফাঁকা রাজধানীর নিরাপত্তায় সন্তোষ জানিয়েছে নগরবাসী। সড়কে যানবাহনের চাপ না থাকায় স্বস্তিতে সময় পার করলেও জননিরাপত্তায় সতর্ক রয়েছে ট্রাফিক পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানী ঘুরে আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। ঈদ উল ফিতরের দীর্ঘ ছুটিতে কার্যত ফাঁকা রাজধানী ঢাকা। শাহবাগ, সায়েন্স ল্যাব, কারওয়ান বাজার সহ কোনো সড়কে নেই চিরচেনা যানজট। ফাঁকা নগরীতে রাজধানীবাসীকে নিরাপত্তা দিতে কাজ করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। রাজধানীর ফাঁকা সড়কে চলাচলকারীরা জানালেন শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি। ফিরে রাস্তাতে গাড়ি চালাতে বটে, রাস্তাঘাটে ফিরে আছে ছুটির দিন,
ভালো লাগে না। আগে যে ব্যস্ততম ঢাকা শহর ছিল তখন রাস্তার যানজটের জন্য আমাদের একটু ভোগান্তি একটু অসুবিধা হতো, এখন ইনশাল্লাহ ভালো লাগতেছে। ঢাকা শহর মোটামুটি ফাঁকা ভালো আছে এবং কি ট্রাফিক ব্যবস্থা মোটামুটি যে বিভিন্ন জায়গায় শৃঙ্খলাটা ভালো রাখতেছে, মানে আইন মেনটেন করে, কোনো অ্যাক্সিডেন্টের কোনো হিস্টোরি নেই, নর্মালভাবেই চলতেছে। গরমের মধ্যে একটু স্বস্তি যে জ্যামে আটকে থাকা লাগতেছে না আমাদের। যাত্রী নাই, না থাকার কারণে বেশিরভাগ তো জ্বালাচ্ছে অটো, হাইওয়েতে অটো পাওয়া যায়, আর দুর্ঘটনার মেইন কারণ হলো অটো। কেবল সড়কের শৃঙ্খলা নয়, নগরবাসীর নিরাপত্তার বিষয়টিও নজরে আছে বলে জানালেন ট্রাফিক কর্মকর্তা। নারী টানে সবাই গ্রামে ঈদ করতে গিয়েছে, কিন্তু আমরা দেশের অতন্ত্র প্রহরী হিসেবে এখনও মাঠে আছি, আমরা কাজ করছি। এখন মানুষ ঘোরাফেরা করছে, ঈদের ছুটি উপভোগ করছে, কিন্তু নগরবাসীর নিরাপত্তার দায়িত্ব আমাদের। আমরা আমাদের পেশাদারিত্ব বজায় রেখে আমরা এখনো নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ঈদের ছুটি শেষে আগামী সপ্তাহে গোটা নগরী কর্মমুখর হয়ে উঠবে বলেও জানান তিনি। ঈদকে ঘিরে ফাঁকা রাজধানীতে ট্রাফিক বিভাগের কার্যক্রম এবং পুলিশের সার্বিক কার্যক্রমে সন্তোষ জানিয়েছে নগরবাসী। তারা প্রত্যাশা করছে আগামীর দিনগুলোতেও ডিএমপির পুলিশ জননিরাপত্তার জন্য এভাবেই কাজ করে যাবে। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। ঈদের চতুর্থ দিনেও অনেকে নারীর টানে বাড়ি ফিরছেন, জীবিকার তাগিদে অনেকে আবার ফিরছেন রাজধানীতে। এ নিয়ে আরও জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওবায়দুল হক মারুফ। মারুফ, চতুর্থ দিনে এসে কেমন দেখছেন রাজধানীর চিত্র, আমাদেরকে জানাবেন। আপনি জানবেন আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর টেকনিক্যাল মোড়ে। ঢাকার গাবতলী যে বাস টার্মিনাল আছে সেই বাস টার্মিনালকে কেন্দ্র করে উত্তরবঙ্গ থেকে বা বিভিন্ন জায়গা থেকে যে কর্মজীবীরা ইতিমধ্যে ঢাকায় ফিরতে শুরু করেছেন। আপনি জানবেন যে ঢাকায় যেই কয়েকটি স্টেশন আছে তার মধ্যে অন্যতম হচ্ছে টেকনিক্যাল মোড় এবং কলাবাগান, কল্যাণপুর, এরকম বিভিন্ন স্টেশনে আসলে যাত্রীরা এসে মূলত ঢাকায় নামেন, ঢাকায় এসে যার যার গন্তব্যে পৌঁছান। তবে আমি যাত্রীদের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন যে ঈদকে ঘিরে তারা যে বাড়িতে গিয়েছিলেন তারা আবার দ্রুত ফিরে এসেছেন, কারণ আগামী দিনগুলোতে ভিড় আরও অনেক বেশি বাড়বে। তাদের অনেকেই অগ্রিম টিকিট করে রেখেছেন, অনেকেই ভিড় বা ঝক্কি এড়াতে আগেভাগেই ঢাকায় ফিরে এসেছেন এবং ঢাকায় ফিরে এসে অনেকে যারা এখন ফিরছেন তারা বেশ স্বস্তিতে তারা তাদের গন্তব্যে পৌঁছাতে পারছেন। কল্যাণপুরে যে অনেক গাড়ি আসছে ফিরে, যারা যাচ্ছেন যাত্রী তাদেরকেও নিয়ে যাচ্ছেন, আবার অনেক যাত্রীদের ঢাকায় ফিরিয়ে নিয়ে আসছেন, তারা এসে বিভিন্ন স্টেশনগুলোতে নামছে। তো আমরা যেমনটা দেখছি যে রাজধানীর টেকনিক্যাল মোড়ে সকাল থেকেই অসংখ্য গাড়ি এসে এখানে যাত্রীদের নামাচ্ছে এবং যাত্রীরা তাদের গন্তব্যে ফিরে যাচ্ছে। তো এইখানে আমি একজন সিএনজি চালকের সঙ্গে একটু কথা বলবো। আচ্ছা, এই যে যাত্রীরা আসতেছে ঢাকায়, কিরকম সংখ্যক যাত্রী দেখতে পাচ্ছেন এবং তারা ঢাকায় ফিরছে কিনা? ঢাকায় ফিরতেছে, এখনো তেমন আসে নাই, কিন্তু আসবে কালকে শুক্রবারের পর থেকে আসবে। আচ্ছা, সিএনজিওয়ালা আমাদেরকে যেমনটা জানালেন যে যাত্রীরা ঢাকায় ফিরছেন এবং যাত্রীরা ঢাকায় ফেরার পরে যেমনটা আমরা দেখছি যে সিএনজি বা অটোরিকশা কিংবা রিক্সা যোগে কিংবা অন্যান্য গাড়ি নিয়ে তারা তাদের গন্তব্যে পৌঁছাচ্ছে এবং সব মিলিয়ে ঢাকায় ফিরতে শুরু করেছে ইতিমধ্যে কর্মমুখী মানুষজন। এই ছিল ঢাকার টেকনিক্যাল থেকে আমার কাছে সর্বশেষ। জেরিন। মারুফ, আপনাকে ধন্যবাদ। গাজীপুরের শ্রীপুরে মহুয়া কমিউটার ট্রেনের বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকাল 11টার দিকে সাতখামাই রেল স্টেশনে এলাকায় এ ঘটনা ঘটে। এতে ঢাকা ময়মনসিংহ রুটে সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মহুয়া কমিউটার ট্রেনের পাওয়ার কার কোচে আগুন লাগে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ঈদের 3 দিন পরেও ছুটিতে রাজধানী ছাড়ছে মানুষ। কমলাপুর রেল স্টেশনে এখনও রয়েছে যাত্রী চাপ। আন্তনগর ট্রেনের চেয়ে কমিউটার ট্রেনের টিকিটের চাহিদা বেশি। একজন যাত্রী একেবারে 2টির বেশি টিকিট নিতে না পারায় লম্বা হচ্ছে অপেক্ষার সারি। এমআর আসাদের প্রতিবেদন। ঈদের চতুর্থ দিনে এসেও টিকিটের জন্য এমন অপেক্ষার চিত্র খানিকটা অস্বাভাবিকই।
তবে দূরপাল্লার যাত্রীর সংখ্যা কম। স্বল্প দূরত্বে যাত্রার জন্য সুবিধাজনক কমিউটার ট্রেন, কিন্তু চাহিদার তুলনায় টিকিটের সংখ্যা অপ্রতুল। তাও দেয়া হচ্ছে একজনকে একটি, ফলে পুরো পরিবার নিয়ে টিকিটের জন্য অপেক্ষা করা ছাড়া গতি নেই। একজনরে 2টা টিকিট দিবে, আর বেশি দিবে না। কি ভোগান্তির মধ্যে আমরা আছি। এখন বলতে আছে আবার একটা, এই জন্য বাচ্চাদেরকেও সিরিয়ালে দাঁড়া করাইছে। আর কি বলবো ভাই, আমার ট্রেনের টিকিট দরকার হলো 4টা, আমি পাইছি একটা। এরকম প্রত্যেকটা যাত্রী একই সমস্যা। তাহলে যেহেতু ট্রেনের চাহিদা বেশি, সেজন্য ট্রেনের পরিমাণ বাড়ায় দেওয়া উচিত এবং সুযোগ সুবিধা দেওয়া উচিত। কারণ আমার ছোট ছোট বাচ্চা, আমি কেন লাইনে দাঁড়াবো? এটা কোনো ভদ্র সভ্য সমাজে হইতে পারে না। আমি মনে করি এই দেশটাকে কেউ প্রতিদিন বিভিন্ন নিয়মে না করে একটা স্বাভাবিক নিয়মে মানুষ বিবেচনা করে পরিচালনা করা উচিত। কর্মস্থলের ব্যস্ততা অথবা ঈদের যাত্রী চাপে অনেকেই ঈদের পরে বাড়ি ফিরতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। ট্রেনের গ্যামজামের কারণে আমরা লং টাইমে, আর তখন হলো টিকিটও পাই না অ্যাভেলেবেল। এখন টিকিট পাইছি বিদায় আজকের দিনে যাওয়া হচ্ছে দেশের বাড়ি। ঈদের সময় ওই যে যানজটের জন্য যেতে পারি না, এখন ফ্রি কিছু কাজ আছে ওগুলো সারবো। আমি চাকরি করি তো, আমার ছুটি শেষ, সেজন্য যাচ্ছে আর কি। আগামী সপ্তাহের শুরু থেকেই রাজধানীতে ফিরতে শুরু করবেন ঢাকাবাসী। কর্মচঞ্চল রাজধানী ফিরে পাবে তার চিরচেনা রূপ। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। দেশের বাইরে খবর। অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও প্রায় ৮০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া ভূখণ্ডটিতে অবস্থিত জাতিসংঘের একটি ক্লিনিকে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এতে নারী ও শিশু সহ ২২ জন নিহত হয়েছেন। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৫০,৪০০ ছাড়িয়ে গেছে। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। এদিকে গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে নিহতদের মধ্যে নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিরাও রয়েছেন এবং এই হামলাকে পূর্ণাঙ্গ যুদ্ধাপরাধ বলেও অভিহিত করেছে তারা। শেষ করব মোহনা সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। বাংলাদেশি পণ্যে ৩৭% শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র। তৈরি পোশাক খাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা। বিমস্টেক সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডের প্রধান উপদেষ্টা, বিকেলে ইয়াং ফোরামের কনফারেন্সে ভাষণ, কাল মোদির সঙ্গে বৈঠক। ৪৪ লাখ মামলার পাহাড় নিয়ে ধুঁকছে বিচার বিভাগ। ৯০,০০০-এর বিপরীতে বিচারক মাত্র একজন, সরকারের আন্তরিকতা চান আইনজীবীরা। এবং ঈদের লম্বা ছুটিতে সরোয়ার্দী হাসপাতালে সেবা দানে ব্যস্ত ডাক্তার, নার্স। নগরবাসীর নিরাপত্তায় তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।